প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম 12 অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে, অতিরিক্ত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা তোমার পরীক্ষায় চলে আসতে পারে। যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পারিবারিক হিসাব ব্যবস্থা সম্পর্কে ধারণা দাও। পরিবার একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান। অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেও আর্থিক লেনদেন সংগঠিত হয়। এখানে আয় ব্যয়ের পূর্ব পরিকল্পনা থাকা জরুরি। তাই নির্দিষ্ট আয়ের মধ্যে সুখী জীবনযাপন করার জন্য পারিবারিক হিসাব নিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আয় ব্যয়ের মধ্যে সঠিক পরিকল্পনা করা দরকার। প্রতিটি পরিবারকে তার কর্তা ব্যক্তি বা অন্যান্য ব্যক্তি থেকে পৃথক বিবেচনা করে হিসাব নিকাশ সম্পন্ন করতে হয়। হিসাব নিকাশের বেশিরভাগ লেনদেন নগদে সংগঠিত হয়। হিসাব নিকাশের খাত নির্ধারিত থাকে এবং কারো নিকট জবাবদিহিতা নেই। তাহলে দেখো, একটা পারিবারিক হিসাব ব্যবস্থার মধ্যে সাধারণত প্রত্যেকটা হিসাব নিকাশই নগদের মাধ্যমে লেনদেন হয় এবং এই হিসাব নিকাশগুলো যখন আমরা পরিচালনা করি, এর মাধ্যমে আমরা আমাদের পরিবারকে একটা সুন্দর জীবনযাপন দিতে পারি। এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ছক আকারে উপস্থাপন করো। আচ্ছা, আমরা যদি পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোকে একটু দেখাতে চাই, প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটি একটি অমুনাফাভোগী সংগঠন। তারপর এই হিসাব ব্যবস্থার প্রতি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যদের দায়বদ্ধতা কাজ করে। এখানে নির্ধারিত কিছু খাতের পরিমাণ থাকে যেখানে আমরা ব্যয় করে থাকি। এটি একটি স্বতন্ত্র একক নির্ধারণ করে থাকে এবং আমাদের পারিবারিক হিসাব ব্যবস্থা সবসময় নগদ লেনদেনের মাধ্যমে সংগঠিত হয়। এরপর চলে যাচ্ছি 8 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে বছরের শুরুতে মিস্টার জামিলের পরিবারের আর্থিক অবস্থা সম্পর্কে দেওয়া আছে এবং এখান থেকে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট সম্পদের পরিমাণ আছে 90,000 টাকা এবং মোট দায়ের পরিমাণ আছে মাত্র 30,000 টাকা। আমরা যদি পারিবারিক তহবিল নির্ণয় করতে চাই, সাধারণত আমরা কি করে থাকি, আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়ের পরিমাণটাকে বিয়োগ করে থাকি। তাহলে দেখো, আমাদের প্রারম্ভিক সম্পদ ছিল 90,000 টাকা এবং প্রারম্ভিক দায় ছিল 30,000 টাকা। তাহলে 90,000 টাকা থেকে 30,000 টাকা বিয়োগ করলে থাকছে 60,000 টাকা। তার মানে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ 60,000 টাকা। এবার চলে যাচ্ছি 9 নং প্রশ্ন। 9-এ বলা হয়েছে পরিবারের বার্ষিক আয় 3,60,000 টাকা। পারিবারিক বাজেটের নমুনায় শিক্ষা খাতে আনুমানিক ব্যয় কত হতে পারে? সাধারণত শিক্ষা খাতে আমাদের ব্যয় হতে পারে 10 থেকে 15%। আমরা যদি 3,60,000 টাকার 10% করি তাহলে হচ্ছে 36,000 টাকা এবং যদি আমরা 3,60,000-এর 15% করি তাহলে দাঁড়াচ্ছে 54,000 টাকা। তার মানে আমরা শিক্ষা খাতে ব্যয় করতে পারি অ্যারাউন্ড 36,000 টাকা থেকে 54,000 টাকা। 10 নং প্রশ্ন। মিস শ্রাবণী একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করে প্রতি মাসে 40,000 টাকা বেতন পান। এছাড়া তিনি বছরে আরও কিছু বোনাস পেয়ে 50,000 টাকা আয় করেন। তার প্রতি মাসে শিক্ষা খাতে 5,000 টাকা এবং অন্যান্য খাতে 3,000 টাকা ব্যয় করেন। উক্ত তথ্যের ভিত্তিতে মিস শ্রাবণীর সমাপনী হাতে নগদের পরিমাণ কত? আচ্ছা, যদি আমরা সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয় করতে চাই, প্রথমে আমাদের বার্ষিক ব্যয়ের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে ব্যয় হচ্ছে শিক্ষা খাতে 5,000 এবং অন্যান্য খাতে 3,000। তাহলে এটা হচ্ছে প্রত্যেক মাসে। আমরা যদি বার্ষিক পরিমাণটা বের করতে চাই তাহলে আমাদের 12 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ আমাদের বার্ষিক ব্যয়ের পরিমাণ 96,000 টাকা। এবার আমাদের আয়ের পরিমাণ নির্ণয় করার পালা। এবার দেখো, আমরা যদি আয়ের পরিমাণ নির্ণয় করি, আমাদের বলা হয়েছিল 40,000 টাকা করে মাসে বেতন পায়। তাহলে 40,000 টাকা ইন্টু 12 এবং এছাড়াও তিনি 50,000 টাকা বোনাস পায়। তাহলে তার টোটাল আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 5,30,000 টাকা। এবার 5,30,000 টাকা থেকে যদি আমরা ব্যয়ের পরিমাণ 96,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের সমাপনী হাতে নগদের পরিমাণ দাঁড়াচ্ছে 4,34,000 টাকা। তার
চলে যাচ্ছি 11 নং প্রশ্ন, পারিবারিক বাজেট প্রণালী প্রস্তুতের পদক্ষেপগুলো উল্লেখ করো। আমরা যদি পারিবারিক বাজেট প্রস্তুতি করতে চাই তাহলে আমাদের কি কি পদক্ষেপ বা কি কি ধাপ অনুসরণ করতে হবে সেটা এখানে বলা হয়েছে। আমরা প্রথমে প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুত করব, তারপর প্রত্যেকটির মূল্য নিরূপণ করব এবং তারপর আমরা আমাদের সম্ভাব্য আয়ের পরিমাণকে নির্ধারণ করব, বাজেটের ভারসাম্য বজায় রাখবো এবং সবার শেষে যুগোপযোগী বাজেট প্রণয়ন করব যেন আমরা আমাদের এই ব্যয়গুলোকে আমাদের আয়ের সাপেক্ষে মেটাতে পারি। তারপর দেখতে পাচ্ছি 12 নং প্রশ্ন, পারিবারিক বাজেট প্রণয়নের ক্ষেত্রে সম্ভাব্য পারিবারিক ব্যয়ের খাতগুলো ছক আকারে উপস্থাপন করো। তাহলে দেখো আমরা সম্ভাব্য কি কি ব্যয় করতে পারি তার কিছু খাত আছে এবং এখানে প্রত্যেকটি পার্সেন্টেজ কিন্তু আমাদের আয়ের ওপরকারী পার্সেন্টেজ। তাহলে আমরা খাদ্য খাতে ব্যয় করব 20 থেকে 25%-এর মধ্যে, বস্ত্র খাতে ব্যয় করব সবচেয়ে কম পরিমাণ 5 থেকে 10% পরিমাণ। এবার বাসস্থান খাতে আমরা সবচেয়ে বেশি পরিমাণ ব্যয় করতে পারি এবং সেটা হচ্ছে 30 থেকে 40% পর্যন্ত। শিক্ষা খাতে ব্যয় হবে 10 থেকে 15% এবং সবার শেষে দেখতে পাচ্ছি যানবাহন খাত, এখানে আমরা ব্যয় করতে পারি 15 থেকে 20%। তাহলে এই ছিল আমাদের দ্বাদশ অধ্যায় পারিবারিক তহবিল রিলেটেড কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আশা করছি প্রত্যেকটি প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।